শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশন আর সাকি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে আবারও একজন অতিথি থাকবে, আবারও আমরা আড্ডায় গল্পে মেতে উঠবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু আমি কথা বলতে বলতে ভাবছিলাম যে মানুষের পছন্দগুলো কিভাবে পরিবর্তন হয় না? একদমই, মানে চিন্তার পরিবর্তনের সঙ্গে না পছন্দেরও পরিবর্তন হয়। একদম, কারণ আমি তোমার সাথে যখন বাইরে গল্প করছিলাম তুমি বলছিলে যে ইদানিং তোমার চকলেট খাওয়ার খুব ক্রেভিং হয়, যেটা তোমার কখনোই ছিল না। একদমই একদমই একদম ছোটবেলা থেকে বাচ্চারা অনেক বেশি চকলেট খেতে পছন্দ করে, পরিণত বয়সও তাই। আমার এটা ছিল না, কিন্তু রিসেন্ট হচ্ছে। তুমি খুব মানে ভালোই মনে করে কথাটা মনে করিয়ে দিলে। এবং আজকের আমাদের অতিথির সাথে বিষয়টা খুবই প্রাসঙ্গিক। চলো দর্শককে জানাই আগে কে আছেন। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা আবু দাউদ বিশ্বাস। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা আরো সুন্দর হয়ে উঠবে আপনার চকলেট বিষয়ক বিভিন্ন গল্প নিয়ে, এবং উদ্যোক্তা হওয়ার যে গল্পগুলো সেগুলো ছোট ছোট করে শুনবো। কিন্তু প্রত্যেকটি সফল মানুষেরই যেটা হয় যে শৈশবেই তার ভিত্তি প্রস্তুত হয়, মানসিকতার গঠন হয়। আমরা আপনার শৈশব সম্পর্কে শুনতে চাই। আপনি মতিঝিল কলোনিতে থাকতেন। শৈশবের কথা বলতে গেলে আসলে আমার ছোটবেলা জন্ম থেকে লেখাপড়া বড় হওয়া টোটালটাই ঢাকা কেন্দ্রিক। ঢাকার মতিঝিলে আইডিয়াল স্কুলে আমার লেখাপড়া। আচ্ছা। ছোটবেলাটা সেখানেই বড় হয়ে ওঠা। আর বাবার সরকারি চাকরির করার কারণে আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম। আচ্ছা। তো ঢাকা আইডিয়াল স্কুল থেকে আমি লেখাপড়া শেষ করে ঢাকা সিটি কলেজে লেখাপড়া করি। দেন আমি জাহাঙ্গীরনগর। আমরা সেই গল্পগুলোতে ধাপে ধাপে যাব। শৈশবে আরো খানিকক্ষণ থাকি। আমরা যতদূর জেনেছি যে আপনি ভীষণ শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। আসলে ওরকমই ছোটবেলা থেকেই পারিবারিকভাবে খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। আচ্ছা। আর লেখাপড়া কেন্দ্রিক বেশি একটা বাধ্যবাধকতার মধ্যে ছিলাম, যেহেতু আইডিয়াল স্কুল জানেন যে তৎকালীন সময় খুবই কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে চলতো। তো আসলে ওই ধরনের সময়ই পাওয়া যেত না আমাদের স্কুলে যারা লেখাপড়া করতাম আমরা। স্কুল, টিচার, বাসা সবকিছু মিলে এর বাইরে ফ্রেমওয়ার্ক ছিল একটা সুনির্দিষ্ট গণ্ডির মধ্যেই বড় হয়ে ওঠা। তো এই জন্য মাঝে মধ্যে একটু সুযোগ পেলেই খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আমার একটা ঝোঁক ছিল, এবং গল্পের বই পড়া। তো তখনই ছোটবেলায় বন্ধু বান্ধবরা মিলে মাঝে মধ্যে আমরা একসাথে নীলক্ষেতে যেতাম এবং বিভিন্ন জায়গায় যেতাম। 3 গোয়েন্দা থেকে আরম্ভ করে কিছু কার্টুন কমিক্সের বইটই এই টাইপের মধ্যেই আসলে বিনোদন বা সবকিছু মিলেছিল। তো কিছুটা বড় হওয়ার পরে আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল ঘোরাঘুরি, ভ্রমণ। সুযোগ পেলেই আমি যেতাম। ভাই বোন ছিল? আমরা এক ভাই বোন, এক ভাই আর 3 বোন। আমার বড় 2 বোন আছে, ছোট 1 বোন। 4 ভাই বোন টোটাল। আচ্ছা, আপনি 3 নাম্বার? আমি 3 নাম্বার। আচ্ছা, পরিবারের 3 নাম্বার ভাই হওয়ার বা 3 বোনের 1 ভাই হওয়ার একটা আলাদা মজা রয়েছে। হ্যাঁ, আলাদা মজা তো অবশ্যই আছে। তো বিশেষ করে লেখাপড়ার ব্যাপারে আমার যিনি বড় বোন, ওনার অবদান আমার পিছনে অনেক বেশি, এবং উনি অ্যাকচুয়ালি আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফে লেখাপড়ার জন্য সর্বোচ্চ উনি স্যাক্রিফাইস করছেন। তো এটা একটা অনেক বড় কন্ট্রিবিউশন ছিল তার। আর স্বাভাবিকভাবে 3 বোনের মধ্যে হওয়াতে সবারই একটু আদর পাওয়া, বা অনেক সময় আদরটা শাসনেও রূপ নিত বাবা মার। আচ্ছা। তো এভাবেই বড় হয়ে ওঠা, আলহামদুলিল্লাহ এভাবেই আর কি মতিঝিলেই আমার বড় হওয়া। আচ্ছা। বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা হয়, অর্থনৈতিক ব্যাপারটা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে হয়, যেখান থেকে আসলে সবকিছু ম্যানেজ করতে হয়। এক্স্যাক্টলি। ওই সময়টাই আসলে শৈশবে বা কৈশোরে এ ধরনের বিষয়গুলো মনের উপর শিশুদের কি ধরনের প্রভাব ফেলতে পারে, বা আপনার কি ধরনের প্রভাব ফেলেছিল? এটা আসলে আমার ব্যক্তিগত জীবন থেকে যদি আমি বলি, যে আমি যে ফ্যামিলিতে বিলং করতাম, খুবই হিসাব নিকাশ করে ফ্যামিলি চলতে হতো, যেহেতু আব্বার ইনকাম খুবই লিমিটেড ছিল। বাট আমার যে এনভায়রনমেন্টে বড় হওয়া, বিশেষ করে স্কুল, তারপরে অন্যান্য সার্কেল, বন্ধু বান্ধব, সেখানে দেখা যাচ্ছে যে একটু এলিট
ক্লাসের সাথে চলাফেরা। তো এই জিনিসটা আমার মধ্যে কিছুটা চেঞ্জ আনতো, যে আমি ভাবতাম যে এরাও তো এভাবে চলাফেরা করে, আমরা কেন পারি না। যদিও ফ্যামিলি থেকে অনেক এসবের ব্যাপারে রেস্ট্রিকশন ছিল, বা আমি বুঝতাম বিষয়টা। আচ্ছা। তো এটা একটা ফ্যাক্ট যে আসলে ছোটবেলায় মানুষ, বিশেষ করে স্টুডেন্ট প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে এসএসসি পর্যন্ত, এই টাইমটা যে এনভায়রনমেন্টে বড় হয়ে উঠবে, তার একটা প্রভাব তার মধ্যে পরবর্তী জীবনে থাকবে। তো যেটার প্রভাব আমাকে পরবর্তীতেও আমার মধ্যে ছিল, যে বাবা সরকারি চাকরি করার কারণে এবং আমাদের যে লাইফ স্টাইল ছিল বা ইকোনমিক সব কিছু ছিল, আমার কাছে পরবর্তীতে কখনো আর কোনো চাকরি বা এই টাইপের জিনিস আমাকে আকর্ষণ করে নাই। আমার কাছে মনেই হতো যে আমি আর একটু ভালো কিছু কেন করতে পারবো না, এবং চাকরি যদি অনেস্টির সাথে করা যায় তাহলে এটা আসলে খুব টাফ বিষয়। এই জিনিসটাই কিন্তু শিক্ষা নেবার ব্যাপার আছে। এই সাকিব, মেন্টালিটিটা আসলে তৈরি হয় আর কি। চমৎকার একটা চিন্তা যে আমার শৈশবটা যেভাবে পার হোক না কেন, আমি আমার অবস্থান পরিবর্তন করব পরবর্তী সময়। এই জিনিসটা আপনাকে এগিয়ে নিয়েছে। সাকি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। একদমই তাই, আমি সেটাই বলছিলাম যে শৈশবটা তো আসলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং আমাদের মানসিক গঠনটা মনে হয় তখনই সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনি বলছিলেন যে পড়াশোনা, বই পড়াটাও ভীষণ রকম উপভোগ করতেন, এবং একই সঙ্গে খেলাধুলা, ফুটবল খেলতেন মনে হয়। তবে খেলাধুলার চাই তো বেশি আমার কাছে বই পড়া এবং ভ্রমণটা বেশি ছিল। আচ্ছা। খেলাধুলা তো আসলে সময় পেতাম কম। দেখা যেত যে সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার হাফ স্কুলের পরে, হাফ টাইমের পরে এই বন্ধু বান্ধব মিলে কোথাও লুকায় খেলতে যেতাম আর কি। তো ওই 3-4 ঘন্টা ছাড়া উইকলি আর খেলার কোনো সুযোগই ছিল না ইনফ্যাক্ট। তো এই কারণে বাসায় বসে বা স্কুলে অনেক সময় গল্পের বইটাই পড়া, এটার ব্যাপারে আমাদের তার মানে একটা ঘুরতে যাওয়াটা খুব ঘুরতে যাওয়াটা, বিশেষ ভালো করে লাগতো। এসএসসির পর থেকে আমি একাই এবং বন্ধু বান্ধব সহ প্রচুর পরিমাণ ঘোরাঘুরির একটা নেশা ছিল আমার আচ্ছা, কাছে। পরিবার সব সেটা জায়গাতে অ্যালাউ যেতাম। করতো? আমরা শুনবো ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই এই গল্পে। দর্শক, বাংলাদেশের চকলেট শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন আমাদের আজকের অতিথি আবু দাউদ বিশ্বাস। স্নাতক সম্পন্ন করার পরপরই তিনি উদ্যোক্তা জীবনে পা রাখেন, এবং শুরুতে ইভেন্ট ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট ও ট্যুরিজম খাতে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিয়ের পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভ্রমণকালে একটি চকলেট জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা তার জীবনে নতুন দিক উন্মোচন করে, এবং সেখান থেকেই তিনি চকলেট শিল্পে কাজ করার অনুপ্রেরণা পান। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার একাডেমি অফ পেস্ট্রি অ্যান্ড কুলিনারি আর্টসে চকলেট তৈরির ওপর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন, এবং কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। 2017 সালের শেষ দিকে প্রায় 30 লাখ টাকা পুঁজি নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন কোকা ল্যাব। এই প্রতিষ্ঠান 2 শতাধিক ভিন্ন ধরনের চকলেট তৈরি করছে, যার মধ্যে নিয়মিত উৎপাদিত হয় প্রায় 12 ধরনের চকলেট। পণ্যে বৈচিত্র্য আনতে কমলা, বাদাম, কফি, খেজুর, এমনকি মরিচের মতো ভিন্ন ধর্মী স্বাদ যুক্ত করা হয়েছে। কর্পোরেট অর্ডার, উৎসবভিত্তিক চাহিদা এবং অনলাইন প্ল্যাটফর্ম সব মিলিয়ে কোকা ল্যাবের ব্যবসা দ্রুত বিস্তৃত হচ্ছে, এবং পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই ও হালাল সার্টিফিকেশন নিশ্চিত করে প্রতিষ্ঠানটি বাজারে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে চকলেট শিল্পকে আরও এগিয়ে নিতে তিনি একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা করছেন, যেখানে নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে, এবং পাশাপাশি দেশে একটি চকলেট জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখছেন। আমরা আবারও যাই তার কাছে। চকলেট জাদুঘর, না? খুব চমৎকার চমৎকার স্বপ্ন আপনার। আমরা সেই দিকে যাব, তার আগে শৈশবটা নিয়ে জানছিলাম। আপনি বলছিলেন যে ভীষণ রকম ভ্রমণ করতে আপনার ভালো লাগতো। এটা কি পরিবার থেকেই তৈরি হলো, নাকি খুব একদম নিজে থেকে বন্ধু না, বান্ধব আসলে নিয়ে? পরিবারের, মানে অনেস্টলি বলতে পরিবারের রেস্ট্রিকশনের কারণেই এই আগ্রহটা আমার বেড়ে গেছে। বেশি হয়েছে, আচ্ছা। কারণ যেটা হতো যে তৎকালীন সময়ে আমরা বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার মাত্র 2-3 দিন পরে, মানে ওই এক সপ্তাহ আমরা ছুটি পেতাম, ওই এক সপ্তাহে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। কিন্তু আমার ঘোরাঘুরি বলতে বড় জোর আমার আশেপাশের আত্মীয় স্বজনের বাসা বাড়ি, এর বাইরে, ঢাকার বাইরে, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা আর ঢাকার বাইরে তেমন কোথাও যাওয়া হয়নি। আচ্ছা। তো যার কারণে যখন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় যেত তাদের ফ্যামিলির সাথে, আমার কাছেও মনে হইতো যে আমিও কেন ঘুরতে যেতে পারি না, বা তখন থেকে আসলে আগ্রহটা তৈরি। তো এসএসসির পর থেকে যখন একটু সুযোগ তৈরি হইলো, তো আমরা কয়েকজন বন্ধু টন্ধু মিলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আর কি স্ট্র্যাটেজি অবলম্বন করেই বলা যায় যে ফ্যামিলি থেকে যেতাম, এবং ফ্যামিলিকে জানাই যেতাম। ফিনান্সিয়ালি তাদের তো অবশ্যই একটা সাপোর্টের বিষয় ছিল এই জিনিসটা। তবে এটার ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল, আকর্ষণ ছিল, এবং যথাসম্ভব চেষ্টা করতাম আমি আমার কলেজ লাইফ তার মধ্যেই
বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে বিভিন্ন দর্শনীয় যেগুলো স্থান আছে বা প্রমিনেন্ট বা হেরিটেজ যে জায়গা যে আছে, আমার ঘোরাঘুরি মোটামুটি শেষ হয়ে যায়। চমৎকার। তো এটা ছিল আমার কাছে খুবই ঘোরাঘুরি আসলে মানুষের জ্ঞানের পরিধিকে বাড়ায় এবং অভিজ্ঞতার জায়গাতেও বেশ সমৃদ্ধ করে। অবশ্যই এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা মনে করি যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে লাইফ যখন সবসময় চলে, ডিফারেন্ট একটু জায়গাতে গেলে তার একটু ডিফারেন্ট চিন্তা করার অ্যাবিলিটি তৈরি হয়। আমি ভিন্ন একটা কালচার দেখতেছি, ভিন্ন একটা মানে মানুষের জীবনযাত্রা, লাইফ স্টাইল, এনভায়রনমেন্ট, ন্যাচারাল বিউটি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মানুষ তখন চিন্তা করতে পারে আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মনে করি যে আসলে ছোটবেলায় বিশেষ করে শৈশব কৈশোরে মানুষ যতটুকু একাডেমিক্যালি লেখাপড়া থেকে বাচ্চারা শিখতে পারে, পাশাপাশি ঘোরাঘুরি ভ্রমণ থেকে অনেক বেশি শিক্ষা নেওয়ার আছে এবং এটা খুবই প্রয়োজন একটা মানুষের, বাচ্চাদের বিশেষ করে সাইকোলজিক্যাল গ্রোথের জন্য। চমৎকার। আপনি যে সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন বা কাজ শুরু করেছেন, সেই সময়টাই আসলে উদ্যোক্তা এটাও আবার একটা প্রফেশন, এইরকম একটা বিষয় আসে বা প্রফেশন সম্পর্কেও পরিষ্কার ধারণাটা আসলে কারো কাছেই থাকে না। তো সেই জায়গা থেকে আপনার জীবনে কি এমন কোনো মানুষ ছিল বা এমন কোনো শিক্ষক ছিল, বড় ভাই, বোন, এমন কেউ ছিল যার থেকে আসলে এই বিষয়টা কোনো না কোনোভাবে আপনার মধ্যে আরো বিস্তারিতভাবে এসেছে? আসলে উল্লেখযোগ্য সুনির্দিষ্ট একজন দুজন এরকম কেউ ছিল না। আমার মধ্যে সবসময় যেটা কাজ করতো যে আসলে যেহেতু একটা ফিনান্সিয়াল আমার লিমিটেশন ছিল ফ্যামিলির দিক থেকে, সো আমি কিভাবে কিছু এক্সট্রা ইনকাম করা যায় ছোটবেলা থেকে এই চিন্তাটা আমার মধ্যে থাকতো। আচ্ছা। তো আমরা মানে শুরুতে আসলে যে কাজগুলো করা, যে ছোটোখাটো কিছু কাজ কিভাবে এগুলো থেকে কিছু আর্ন করা যায়, এই চিন্তা থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথমে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করি। তো সেক্ষেত্রে বন্ধুদের আগ্রহ বা তাদের একটা মানে সহযোগিতা, এটা অবশ্যই একটা ভালো কাজ করছে। এটা কি কলেজে পড়া অবস্থায়? এটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। আচ্ছা। তো আজকে অবশ্য সেসব বন্ধুরাও খুব সাকসেসফুলি বিজনেস করতেছে তাদের যার যার জায়গায়। এটা একটা ভালো মানে লাগার বিষয়। তো ইউনিভার্সিটির আসলে থার্ড ইয়ার থেকেই আমি চাচ্ছিলাম, মানে যখন আসলে আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন টিউশনি করতো বা পার্ট টাইম বিভিন্ন জব করতো, তো আমার কাছে তখন মনে হলো সবাই তো করে, আমিও তো এখন সময় দিতে পারি এবং সুনির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে আসলে ব্যবসা করব বা কিছু একটা করব এরকম চিন্তা আসলে ছিল না তখন। তখন ছিল যে একটা ভালো কিছু ডিফারেন্ট কিছু করা যায় কিনা, যেখানে পার্ট টাইম একটু লেখাপড়ার পাশাপাশি সময় দিয়ে কিছু আর্নিং এর স্কোপ তৈরি হয় কিনা। তো তখন থেকে আসলে এসব বিষয়ে আগ্রহ, পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কারণে যে নলেজটুকু তৈরি হইলো, এগুলো দিয়েও আমি চাই মানে এক্সেপশনাল কিছু একটা করা যায় কিনা। আচ্ছা, এটাই সবসময় আসলে আমার ভিতরে কাজ করতো। আচ্ছা, আপনি ক্যারিয়ারের যে সময়টার কথা বলছিলেন, কাছাকাছি সময়ে মনে হয় যে আপনার মিডিয়ার প্রতিও একটা ঝোঁক ছিল, আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। মিডিয়ার প্রতি ঝোঁক বলতে এই যে ডিফারেন্ট কিছু একটা করা, বিশেষ করে আমার ইমিডিয়েট এক ইউনিভার্সিটির বড় ভাই, তো ওনার সহযোগিতায় উনি তখন একটা প্রাইভেট টিভি চ্যানেলে প্রডিউসার হিসেবে কাজ করতেন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, মাঝে মধ্যে দেখা টাকা হতো। তো ওনার সাহচর্যের থেকে ওনার সাথে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল ইউনিভার্সিটি যখন ফোর্থ ইয়ারে, আমি অনার্স ফাইনাল ইয়ারের দিকে। তো এটা আমার কাছে একটু ক্রিয়েটিভ মনে হতো। যেমন যদি বলি যে আসলে আমি কলেজ লাইফে পা দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন সিনেমা হলে যাইনি। হ্যাঁ, মানে আমার ফ্যামিলি থেকে কোনোদিন এই ধরনের কিছুতে যেতে হবে বা যাওয়ার কোনো স্কোপই ছিল না, বা এটাকে নেগেটিভলি দেখা হতো। যদিও আমার বড় বোনের বিয়ের পরে তারা কিন্তু সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখছিল, আমাকে নেয়নি। এটা ছিল আমার একটা তো আমি সবসময় চাইতাম যে আসলে এই ডিফারেন্ট জিনিসগুলো যেটা আমার জানা নাই, এটা কিভাবে হয়। তো আমি একবার ওই স্কুলে কলেজে ফার্স্ট ইয়ারেই থাকাকালে একবার ঈদের মধ্যে, ঈদের দিনের তো আর কেউ হিসাব চায় না, কিছু টাকা পয়সাও থাকে খুচরা পয়সা। তো ওই দিন আমরা 2-3 বন্ধু মিলে দেখতে গেলাম সিনেমা হলে, যে সিনেমা আসলে কিভাবে হলে দেখানো হয়। তো এটা একটা কিউরিওসিটি ছিল। ঠিক একইভাবে মিডিয়াতেও আসলে এই যে বিভিন্ন প্রোগ্রাম বা আদার্স যে জিনিসগুলো হয়, এটার ব্যাপারে একটা খুব কিউরিওসিটি ছিল যে আসলে জিনিসটা কি, কিভাবে কে কি করতেছে। তো ওই আগ্রহ থেকে 2-3টা প্রোগ্রাম থাকতো, কিছু টক শো ছিল। আচ্ছা, এগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কিছু রিসার্চের কাজ করতাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স লাইফে এটা হয়, এবং এখান থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট আমার ছিল যে আমার একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়। এখানে বিভিন্ন প্রফেশনের লোকজনের সাথে কথাবার্তা, তাদের সাথে যোগাযোগ, হ্যাঁ, এই নেটওয়ার্কটা আমার পরবর্তী লাইফে অনেক কাজে দিচ্ছে আর কি।
আচ্ছা। তো আমি মনে করি আসলে যে এই যে মাল্টি ডাইমেনশনাল যে জায়গাগুলো আছে কাজ করার যেখানে সুযোগ আছে, এই জায়গাগুলোতে কাজ করলে একটা মানুষের পরবর্তীতে যে নেটওয়ার্কটা মানে প্রয়োজন হয়, এটা একটা গুড প্লেস। সো পাবলিক ওরিয়েন্টেড যে কোনো জায়গাতে কাজ করলে এবং নেটওয়ার্কিংটা, পার্সোনাল নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মানে প্র্যাকটিক্যাল লাইফ। আইদার আপনি বিজনেস করেন অথবা জব করেন, হোয়াট এভার, কিন্তু নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। এই যে নেটওয়ার্কিং এর কথাটা আপনি বললেন, এটা কি আসলে আপনি একদম ছোটবেলা থেকে খুব সচেতনভাবেই আপনি এই জিনিসটা মানে আপনার ভেতরে পরিলক্ষিত হয়েছে এমন, নাকি আসলে এটা আস্তে আস্তে পরিণত হলো? না, এটা যেটা এটা সুনির্দিষ্ট প্রয়োজন আছে? পরিকল্পিত বা একাডেমিক্যালি কোনোভাবে আমি ওটা করি নাই, কিন্তু আমি দেখেছি পরবর্তী লাইফে যেটা যে এটা প্রয়োজন। এই নেটওয়ার্কের কারণে আমি যে বেনিফিটগুলো পেতাম, আমার বন্ধু বান্ধব অনেকেই দেখতাম যে সেই জিনিসটা মানে তাদের মধ্যে নাই। তাদের কোয়ালিটি আমার থেকে অনেক অনেক ভালো ছিল বা তারা অনেক ব্রিলিয়ান্ট ছিল, বাট এই মানে নেটওয়ার্কিংটা না থাকার কারণে তারা অনেক কিছু পেত না, যেটা আমি হয়তো বা মাঝে মধ্যে পেতাম। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, নিশ্চয়ই। আমরা একটু জানতে চাই যে আপনি একাধিক খাতে ব্যবসা পরিচালনা করেছেন, কিন্তু আপনার শুরুটা হয়েছিল যেটি বলছিলেন যে যখন আপনি গ্রাজুয়েশন করছেন, তার ঠিক মাঝামাঝি আপনি কিছু একটা করবার একটা অনুপ্রেরণা থেকে বা ইচ্ছা থেকে আপনি শুরু করলেন বন্ধুদের সঙ্গে। সেটা দিয়েই যদি একটু শুনতে চাই যে কি পরিকল্পনা করলেন একদম শুরুর কোনো ব্যবসা যেটা। আচ্ছা, এখন মনে হচ্ছে অনেক কিছুই মানে সুন্দরভাবে বললে পরিকল্পিত, বাট আসলে তখন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল সেটাই না। আমরা জানতে চাই। আমি যে আমি সেই আমি যদি জায়গাটা। বলি যে আসলে ওই অনার্স ফাইনাল ইয়ারের দিকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিলাম। জি। ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন বন্ধু এবং প্রাইভেটে তখন পড়তো দু একজন বন্ধু মিলে, আমরা টোটাল 5 জন মিলে আমাদের প্ল্যান ছিল যে বিভিন্ন ইভেন্ট যেগুলো হয় ওই মুহূর্তে, এটা ছিল খুবই উদীয়মান একটা ব্যবসা, হ্যাঁ, ট্রেন্ডিং একটা জিনিস। তো আমরা সেটা শুরু করি যাতে ছোটোখাটো কিছু প্রোগ্রাম আমাদের নিজস্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বড় ভাই যারা আছে তাদের মাধ্যমে, তো সেখানে আমরা অনেক সহযোগিতা পেয়েছি আমাদের সিনিয়রদের। সেটা আমরা বিভিন্ন বিজনেসের প্রমোশনাল অ্যাক্টিভিটিস, প্রোগ্রামস, এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করতাম। তো দেখতাম যে বেশ ভালো ইনকাম হতো আর কি। মানে ওই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে যে টাকা আসতো, এটা আসলে বিরাট কতজন ব্যাপার। বন্ধু মিলে শুরু করা? আমরা 5 জন মিলে শুরু করছিলাম, যদিও কয়েকদিন পরে আমাদের সিনিয়র একজন যে মেইন, উনি আমেরিকায় চলে যান। সেই সময়ে আরো একটা ঘটনা ছিল, আপনি পাকিস্তানে গিয়েছিলেন সম্ভবত, কি কারণে? জি, আসলে আমাদের দেশের যে সোশিও ইকোনমিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে কোনো সংসারে কোনো ফ্যামিলিতে যখন কোনো ছেলে কিছুটা আর্ন করতে পারে, তখন বাবা মা অত গভীরভাবে যদি ইমিডিয়েট কোনো সিনিয়র তাকে কোনো একটা স্পেসিফিক গোলে মানে না ড্রাইভ দেয়, তাহলে তাকে অত বেশি কিন্তু ইয়ে করে না, নেগেটিভলি করে না, তাকে সবাই পজিটিভলি নেয় আর কি। তো আসলে ওই অনার্সের শেষের দিকেই যখন আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করি এবং ভালো কিছু ইভেন্ট, একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা এস্টাবলিশ করি আমাদের মানে একটা ভালো এক্সেপশনাল একটা প্রজেক্ট হিসেবে, পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটি টোটাল সেট আপটা আমরা সেখানে করি, মানে টোটাল প্রপোজাল থেকে অনুমোদন নেওয়া পর্যন্ত। তো এই ধরনের কাজে আমাদের মোটামুটি ভালো আর্নিং হয় এবং এই আর্নিংগুলো মোটামুটি আমরা পার্সোনালি একটু সলভেন্ট হই, যার কারণে ফ্যামিলি থেকে অতটা বেশি প্রতিবন্ধকতা আসে নাই এবং তারা দেখতো যে আসলে যে জব করার ব্যাপারে যেহেতু আগ্রহ নেই, যদিও আমার বড় বোন, মা, আব্বা ওনারা সবসময় বলতেন জবের ব্যাপারে, কিন্তু দেখতো যে আমার কোনো আগ্রহ নেই, এই জন্য অতটা প্রেশার ছিল না। তো এভাবে শুরুতে ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে আমরা ছোট্ট একটা ল্যান্ড প্রজেক্ট নেই সাভারে এবং কক্সেস বাজারে, দুইটা। আচ্ছা। তো কক্সেস বাজারে নেয়ার কারণ ছিল আমি আবার তখন পাশাপাশি একটা ট্যুরিজম বিজনেস শুরু করি আর কি, সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স নিয়ে আমার হজ লাইসেন্স আপনি সহ। ল্যান্ড প্রজেক্ট নিলেন, মানে তখন আপনি কি করছেন? আমার ইভেন্ট ম্যানেজমেন্টটা রানিং ছিল এবং আমি অনার্স শেষ করলাম, মাস্টার্সে মাত্র আসলাম। মাস্টার্সে শেষ করার সাথে সাথেই আমরা ল্যান্ড প্রজেক্ট এবং ট্যুরিজম দুইটা একসাথেই অলমোস্ট শুরু করি। তো এর আগে ইমিডিয়েটলি আপনি যেটা বলতেছিলেন যে পাকিস্তানে, এটা মাস্টার্সের শেষের দিকে এসে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে পাকিস্তান গভর্নমেন্টের একটা এগ্রিমেন্ট ছিল 1976-এ, একাডেমিক বা অপিনিয়ন এক্সচেঞ্জ ভিউ নামে একটা প্রোগ্রাম। তো সেখানে দীর্ঘদিন ধরে কোনো মানে প্রোগ্রাম হয়নি, বাট ওই এগ্রিমেন্টের আওতায় আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ। আমরা বাংলাদেশ থেকে 18 জন শিক্ষার্থী, তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি যিনি ছিলেন আক্তার স্যার, শহীদ আক্তার হোসেন, ওনার নেতৃত্বে আমরা সফর করি 1 মাসে।
তো এটা একটা সরকারি সফর ছিল এবং খুবই এনজয়েবল এবং অনেক লার্নিং ছিল সেখানে। বিশেষ করে পাকিস্তানের প্রায় 12টা ইউনিভার্সিটি এবং ওদের গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো ছিল এগুলো আমরা ভিজিট করি। পাকিস্তানের ওভারঅল ন্যাচারাল বিউটি থেকে আরম্ভ করে অন্যান্য জায়গাও আমরা ভিজিট করি। মূলত উদ্দেশ্য ছিল পাকিস্তান সম্পর্কে যে একটা নেগেটিভ একটা ফেনোমেনা কাজ করতো, তো এই জিনিসটাকে মিটিগেট করার জন্য পাকিস্তান গভর্নমেন্ট এই প্রোগ্রামটা আসলে চালু করছে, যে বাইরে থেকে স্টুডেন্টরা এনে তাদের সাথে তাদের বিভিন্ন জায়গাগুলো একটু ঘোরায়, ভ্রমণ করায় বা বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করায়, যাতে তারা বুঝতে পারেন যে আসলে পাকিস্তানের রিয়েল সিনারিওটা কি। তো এটাই ছিল প্রোগ্রামের মূল উদ্দেশ্য। সেখান থেকে আমরা ঘুরে আসি। পরবর্তীতে পাকিস্তান থেকেও একটা টিম, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা আসে, তাদেরকেও আমরা হোস্ট। যদিও এটা একটা গভর্নমেন্ট ট্যুর, তারপরও আমি একদম আপনার ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাইবো যে পাকিস্তান থেকে ঘুরে আসার পর পাকিস্তান ব্যাপারে আসলে আপনি ওই বয়সে কি কি লক্ষ্য করলেন পজিটিভ? আমার কাছে যেটা খুবই এক্সেপশনাল দু একটা জিনিস, মানে আমার কাছে ভালো লাগছে পার্সোনালি এবং আমার চোখে লাগছে যে পাকিস্তানের ফুড, আচ্ছা, ফুডটা ছিল কোয়াইট এক্সেপশনাল একটা জিনিস। খুব স্পাইসি, একটু মানে বিভিন্ন ধরনের যে ওদের যে ফুডের হ্যাবিট বা ফুড নেচার, যেটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। পাশাপাশি ওদের দেশের যে ফেব্রিক নিয়ে যে ওদের যে প্রোগ্রেসটা বা ওদের যে বিজনেসটা মূলত ফেব্রিক এবং কার্পেট বা টেক্সটাইল রিলেটেড, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে যেটার আসলে আমার কাছে খুব এক্সেপশনাল মনে হচ্ছিল যে পাকিস্তানের যে ন্যাচারাল বিউটি, স্পেশালি নর্থ পাকিস্তানে, আচ্ছা, এটা পরবর্তীতে আমি ফিল করতে পারছি যে আমি অন্যান্য দেশে যখন যাই আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান অসম্ভব মানে একটা বিউটিফুল প্লেস ফর ট্যুরিজম, বাট এটা বিভিন্ন কারণে হয়তো বা প্রমোটেড হয় না ইন্টারন্যাশনালি। এই জিনিসটাও খুবই মনে হয়েছে। তো আমি ওখান থেকে ফিরে আসার পরে প্ল্যান ছিল যে ইন ফিউচারে অবশ্যই আবার যাব, তো ফ্যামিলি সহই সামনে ইনশাল্লাহ যাব। তো এখন তো অলরেডি পাকিস্তান ট্যুরিজম আপনি বাংলাদেশে কি একেবারে তখন থেকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতেন কিনা? আমি এই জন্যই বলছি, আপনি ক্লোদিং নিয়ে বলছিলেন। না, আমার কাছে Tourism প্রত্যেকটা নিয়ে জিনিসই বলছিলেন। একটু এক্সেপশনাল জিনিসগুলো আমার কাছে মাথায় ভালো লাগতো এবং সেটা ওইভাবে তো ওই মুহূর্তে ব্যবসা নিয়ে ওইভাবে চিন্তা করা হয়নি, কিন্তু পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্সগুলো বা ওই জিনিসগুলো আমার ভালো একটা ইফেক্ট ফেলে আমার সব চিন্তা চেতনার দিকে। তো এক্সেপশনাল যে কোনো জিনিসই ভালো লাগতো। যেমন আমার কাছে মনে হচ্ছিল ওই সময়ই আমি চেষ্টা করছিলাম যে বাংলাদেশের যে বিভিন্ন হেরিটেজ বা বিভিন্ন এক্সক্লুসিভ প্রোডাক্ট, যেটা যে অঞ্চলের এক্সক্লুসিভ, এই ধরনের টোটাল জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের দেশে ওই ধরনের কোনো প্রমোশন নাই, কোনো বিজনেস বা কোনো আলাদা কোনো শপ বা কর্নার এই টাইপের। বিচ্ছিন্নভাবে স্ক্যাটারলি অনেক প্রতিষ্ঠান অনেকভাবে করছে, কিন্তু একটা বড় পরিসরে সুন্দরভাবে বাংলাদেশকে প্রমোট করার মতো সেই ধরনের কোনো জিনিস নেই। বাট হোয়ারএজ ন্যাচারাল রিসোর্স, বিউটি, এগুলোর দিক থেকে চিন্তা করলে বাইরের অনেক দেশের চাইতে আমরা অনেক সমৃদ্ধ, কিন্তু এটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় মানে ল্যাকিংস মনে করি। এবং এটা সুযোগ আছে, এটা চাইলে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে মানে জয়েন্টলি এটা করলে অনেকে করতেওছে অলরেডি, বাট এটা আরও অনেক স্কোপ আছে। যেমন আমি পরবর্তীতে যখন আপনি একটু আগে বললেন যেটা, যে বিয়ের পরে আমি যখন মালয়েশিয়াতে যাই 2015-তে, তো মালয়েশিয়াতে আমার অনেকবার যাওয়া হয়েছে। মালয়েশিয়াতে আমি কিছু রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টের সাথে কিছুদিন কাজ করছিলাম, বাট আমি খুব ভালো করতে পারি নাই। তো সেখানেও আমি দেখছি যে মালয়েশিয়াতে যে ট্যুরিজম বিজনেসটা গ্রো করছে, ট্যুরিস্ট প্লেস মানে ট্যুরিস্ট বেসড কান্ট্রি, তো সেখানে যে রিসোর্সেস তার থেকে অনেক অনেক ভালো রিসোর্সেস আমাদের বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু এগুলো অর্গানাইজড না বা এটাকে ফোকাস করে আগানো হয় না, যার কারণে আসলে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে। তো আরেকটা এক্সেপশনাল তখন আমি দেখলাম যে লাঙ্কাউই, মালয়েশিয়ার লাঙ্কাউইতে যখন আমরা গেলাম, লাঙ্কাউইর হিস্ট্রিটা যখন আমরা দেখলাম, পড়লাম, এটা টোটালি ধরেন যে একটা ডিফারেন্ট মালয়েশিয়ার মূল থেকে একটা দ্বীপ। তো এই জায়গাটাতে মানুষ থাকতো না, যেত না, ব্যবসা বাণিজ্য করতো না, কাস্টমারও যেত না, ট্যুরিজমটা ওখানে গ্রো হয়নি, কিন্তু গভর্নমেন্টের স্পেশাল কিছু পলিসির কারণে ওখানে প্রচুর পরিমাণ ট্যুরিজমটা এক্সপান্ড করছে। তো এই যে বিভিন্ন জিনিসগুলো, এগুলো কিন্তু বাংলাদেশেও চাইলে এক্সপান্ড করা যায়, গভর্নমেন্ট যদি প্রপার প্ল্যানিংয়ে নিয়ে আসে। তো এটা আমার ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল পাকিস্তানের ট্যুরটা। এবং পরবর্তীতে আমি নেপালেও একটা গভর্নমেন্টের ট্যুর ছিল, ওয়ার্ল্ড পিস কনফারেন্সে পার্টিসিপেট করি অ্যাজ এ স্টুডেন্ট। শুধুমাত্র একজনই স্টুডেন্ট হিসেবে আমি পার্টিসিপেট করি, আদার্স গভর্নমেন্ট বোর্ডের বিভিন্ন জন ছিল। এটা আমার জন্য একটা অনেক বড় এক্সপিরিয়েন্স ছিল। দেন আমি যখন আসলে সেটা আপনার কোন অভিজ্ঞতার আলোকে আপনাকে কাস্ট করা হলো?
যেটি বলছিলেন যে একমাত্র স্টুডেন্ট ছিলেন ও আপনি। এটা হলো অ্যাকচুয়ালি ওই আমার এখানে বাংলাদেশে যখন আমি বিভিন্ন জায়গাতে কাজ করলাম তখন বিভিন্ন কিছু আমি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট ইউনিট রামরু যেটা রামরুতে কিছুদিন স্টুডেন্ট হিসেবে তাদের একটা ইয়াং রিসার্চার্স ফোরামে কিছুদিন কাজ করতাম। আচ্ছা তো ওই সুবাদে আমার কিছু নেটওয়ার্ক তৈরি হয়েছিল। তো সেখানে গভর্নমেন্ট থেকে যখন একটা গ্রুপ গেল তখন সেখানে কয়েকজন স্টুডেন্ট টিচার সহ স্টুডেন্ট সহ একটা তারা রিক্রুট করছে। তো ওই নেটওয়ার্কে আমার পরিচয় এবং তাদের মাধ্যমে আর কি মানে আমি সেখানে পার্টিসিপেট করতে জি। পারি আর কি। তো যাই হোক পরবর্তীতে আসলে বিজনেসের বিষয়টা মানে আমার তো এর আগে থেকেই মাথায় ছিল। তো এই যে ভার্সেটাইল বিজনেস না, আমরা একটু ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার কাছে জানবো। তার আগে একটু জানতে চাই যে আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন মনে হয়, যদি ভুল না করে থাকি। স্বপ্ন বলতে কিন্তু- আসলে ভাল লাগতো। আচ্ছা ভাল লাগতো বলতে আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে বা তারও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জি, থেকেই জি। আমি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর থেকেই আসলে আমি বিভিন্ন ইউনিভার্সিটি যে কোচিং সেন্টারগুলো ছিল আমাদের জাহাঙ্গীরনগর রিলেটেড, আমি ঢাকার বাইরে সাভার মানিকগঞ্জ বিভিন্ন ব্রাঞ্চে ভালো রোল ছিল আমার টিচার হিসেবে। আপনি ক্লাস নিয়েছেন? জি, ক্লাস নিতাম রেগুলার। এটা আমার ভালো লাগতো, মানে আসলে দেখতাম যে স্টুডেন্টদেরকে খুব সহজে অনেক কিছু বোঝানো যায়। হ্যাঁ, কিন্তু গতানুগতিকভাবে টিচাররা যা বোঝায় এটা আমার কাছে ভালো লাগে না। আসলে স্টুডেন্টদেরকে আমার কাছে মনে হইতো কি যে তারা বই তো সবার কাছে আছে, সবাই বাংলা পড়তে জানে, সো ইংলিশ পড়তে জানে, এখানে ওই জিনিস পড়ানোর তো কোনো মানে হয় না। তাকে যদি ইন্সপায়ার্ড করা যায়, তাকে যদি মোটিভেট করা যায় যে তুমি এটা করলে রেজাল্ট এটা আসবে, সো এখন তোমার ডিসিশন, এই জায়গাটাতে আমার কাছে মনে হতো ভালো। এবং আমি যতদিন ক্লাস নিতাম আমার কাছে খুব ভালো লাগতো যে আমার অনেক স্টুডেন্ট পরবর্তীতে ইউনিভার্সিটিতে চান্স পায় এবং তাদের সাথে পরবর্তীতে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো এবং এটা আমার কাছে ভালো লাগার একটা বিষয় ছিল। তো যদিও বিভিন্ন কারণে যদিও আমি আপনার পরবর্তীতে ছাত্রী হইনি বা হওয়ার সুযোগ হয়নি, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ওই জায়গাটা মিস করছি। আপনি যেটি বলছিলেন যে মোটিভেশনাল স্পিকার একরকম বলা যায়, যেটা আসলে ভীষণ রকম দরকার এই প্রজন্ম বা নতুন প্রজন্মের জন্য। এবং আপনি বলছিলেন যে আপনি যাদেরকে পড়িয়েছেন তারা ইউনিভার্সিটি বা ভালো ভালো জায়গায় হ্যাঁ, আমার অনেক সুযোগ স্টুডেন্ট করে নিয়েছে। ইউনিভার্সিটিতে খুব অল্প সুতরাং সময়ে তারা আপনাকে আমার মনে হয় ওই জায়গাটাতে প্রয়োজন ছিল। যাই হোক, কোনো কারণে আপনি সেই আসলে জায়গাটা থেকে হ্যাঁ যেতে জি। পারি নাই, মানে না, একাডেমিক্যালি আমি এই জায়গায় একটু দ্বিমত করব, কারণ যেতে পারেননি বলাটা ভুল বিষয়টা হবে এই ভুল হবে, কারণে একদমই। আপনি অন্য একটা বিষয় নিয়ে এত বিশদ পরিকল্পনা করছেন, একটা ইনস্টিটিউট খোলার যেহেতু পরিকল্পনা করছেন, কোনো না কোনো ভাবে আপনি সেই পাইপলাইনে আছেন। সত্যি কথা বলতে যে লাইফের মানে ছোটবেলায় যে গোল থাকে ওটা যে এখন পর্যন্ত স্টেবল থাকে সবসময় তা না। লাইফের বিভিন্ন বাস্তবতার কারণে মানুষ এটা চেঞ্জ হয়। তো একটা সময় টিচিং হিসেবে মানে টিচিং প্রফেশনের ব্যাপারে খুব ফ্যাসিনেশন ছিল। ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমার ইউনিভার্সিটিতে বিভিন্ন কারণে সুযোগ না পেলেও প্রাইভেট বিভিন্ন জায়গা থেকে অফারও ছিল, কিন্তু ওই মুহূর্তে আর ওই জিনিসটা দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে দূরে সরে গেছে। কিন্তু এই যে আসলে বেসিক যে নলেজ বা মানুষের মধ্যে একটা মোটিভেশন, ইন্সপিরেশন, প্রথাগত লেখাপড়ার বাইরেও যে মানুষের লাইফটা সুন্দর করার জন্য আদার্স কিছু জিনিস আছে, এই জিনিসটা আসলে শুধুমাত্র একাডেমিক বা ইউনিভার্সিটি লাইফেই না, পরবর্তীতে সবসময় এটা আমার কাছে মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেটা আপনি একটু আগে বললেন যে একাডেমিক্যালি চকলেটটাকে একটা ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে করা, Exactly. এটার পিছনে আমার এই এক্সপিরিয়েন্স বা এই ড্রিমটা অনেক মানে ইন্সপায়ার্ড সুদূর করে প্রসারী আমাকে। ছিল। হ্যাঁ, যে আমাদের দেশের এডুকেশনাল সিস্টেম বা ওভারঅল সিস্টেমটা এত বেশি মানে কনজাস্টেড এবং এমনভাবে রেডি করা যে একটা মানুষ আসলে উদ্যোক্তা হবে, ডিফারেন্ট চিন্তা করবে, এই সুযোগটাই আসলে নেই। সো শুধুমাত্র টিচার হিসেবে স্টুডেন্টকে মোটিভেট করা এটা আসলে একাডেমিক্যালি একটা বিষয়, বাট এর বাইরে পার্সোনাল লাইফকেও মানুষের যে আসলে অনেক কিছু করার আছে, অনেক স্কোপ আছে, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি পরবর্তীতে ফিল করলাম, যদি আমি আরো আর্লি লাইফে বিজনেসের জন্য একটা ভালো গাইডলাইন পেতাম, হয়তো বা আমি আরো অনেক কিছু করার সুযোগ ছিল বা ভালো কিছু করতে পারতাম। কিন্তু বিজনেসের জন্য সেরকম সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই আমাদের দেশে, না ফ্যামিলি থেকে হয়, না একাডেমিক্যালি পাওয়া যায়। এবং আমাদের দেশে এখন পর্যন্ত এটা মানে একটু নেগেটিভলি ধরা হয়। ছোট্ট একটা জিনিস আমার এখনো মানে দারুণ মনে আছে। আমি 2017-18 সালের দিকে আমার বাসা তখন মিরপুরে, অফিস মতিঝিলে, তো রিয়েল এস্টেটের অফিস এবং ট্যুরিজমের। জি। তো মাঝে মধ্যে যেতাম, বাসে যেতাম মাঝে মধ্যে। তো একবার বাসে যাওয়ার পথে ফার্মগেট থেকে আমার পাশে এক ভদ্রলোক মুরব্বী, উনি উঠলেন, ফোনে জোরে জোরে কথা বলতেছে। তো তার কথা মানে কানে আসলো এবং
সবকিছু শুনে সামারি যেটা যে তার অথবা তার কোনো একটা রিলেটিভের মেয়ে আছে, তার জন্য ছেলে দেখতেছে, তো সে বলতেছে ফোনে যে ছেলে বিজনেস করে, ওর তো কোনো কোয়ালিটি নেই। সো এই ফেনোমেনাটা মুরব্বীদের মধ্যে বা আমাদের বাংলাদেশের কালচার যে কোয়ালিটি থাকলে তো সে জবই করতো, সে কেন বিজনেস করবে, কিছুই পারে না যার কারণে সে বিজনেস করতেছে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট যতদিন থাকবে ততদিন আসলে মানুষ, বিজনেসটা আসলে এত সহজ না। আপনি একটা জব করা যতটা কঠিন, জবের জন্য যতটা নিজেকে ট্রেন্ড আপ করতে হয়, যতটা লার্নিং এর প্রয়োজন আছে, বিজনেসের তার থেকেও বেশি লার্নিং এর প্রয়োজন। তো এই যে একটা লার্নিং প্রসেস, বিজনেসের জন্য মাইন্ড সেট আপ বা আদার্স টেকনিক্যাল বিষয়গুলো জানা, এই জিনিসটাকে যদি প্ল্যান অনুযায়ী উদ্যোক্তাদেরকে জানানো হয়, শেখানো হয়, বোঝানো হয়, তাহলে অল্প সময়ে সে ভালো করার অনেক স্কোপ আছে। চমৎকার। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বলছিলেন যে যদি কোনো একজন মেন্টর থাকতো তাহলে হয়তো বা পথ চলা Exactly, অনেক সহজ হতো, exactly. কিন্তু একই সাথে বিষয়টা কি কখনো এভাবে ভেবে দেখেছেন যে কেউ যদি পথ দেখিয়ে নিয়ে যায়, সে হয়তো সামনের পথটা আড়াল করে রাখতে পারে? সেক্ষেত্রে নিজে আপনি যে এককভাবে চলছেন বা নিজের পরিশ্রম এবং মেধা দিয়ে এগিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু অনেকখানি আমি বলবো। না, অবশ্যই আসলে সাকসেসফুল আপনি শুধু বিজনেস না, যে কোনো জিনিস আপনি ধরেন যে স্পোর্টস বলেন, একাডেমিক বলেন, অথবা যে কোনো লাইফের মানে যে কোনো ধরনের প্রফেশনের ক্ষেত্রে মেন্টরশিপটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা। এবং পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল পিপল যারা আছে তাদেরও একজন করে মেন্টর আছে। আপনি যদি দেখেন মেন্টরশিপটা আসলে একটা মানে জিনিসটাকে একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে রাখা বা সে সঠিক আছে শেপে কিনা নিয়ে এটা আসা। শেপের জন্য, রাইট। সো মেন্টরশিপটা দরকার এবং বিজনেসের জন্য এটা আরো অনেক বেশি দরকার। পাশাপাশি ছোটবেলা থেকে মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও বিজনেসের ব্যাপারে পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে এরকম কিছু বিষয় আসলে প্রয়োজন স্টুডেন্টদের। সেটা হতে পারে একাডেমিক মানে টেক্সট সিলেবাসের মধ্যে থাকতে পারে বা এর বাইরেও কিছু জিনিস থাকতে পারে। মানে মেন্টাল সেটআপটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসটা আসলে একটা পর্যায়ে গিয়ে আসলে হয় না মানুষের লাইফে, ছোটবেলা থেকে এটা গ্রো হওয়ার জিনিস। আচ্ছা। জি, একদমই। আপনি কাপড় নিয়ে কাজ করলেন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, এরপরে মনে হয় আপনি আসলেন চকলেটে, এবং সেটি না। একটি চকলেট জাদুঘর দেখবার পরে, যদি আমি ভুল না করে থাকি। কিন্তু তার আপনার কাছ আগেও থেকে মনে হয় জানতে চাই। সাকি হ্যাঁ, আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনারা একটা রেস্টুরেন্ট করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, মানে অনেক কিছুই স্ক্যাটারলি করা। আমরা একটু পর্যায়ক্রমে শুনতে চাই। আমার মানে মূলত মেইন যেটা ছিল ট্যুরিজম, জি। ট্যুরিজমটা নিয়ে শুরু করি এবং পাশাপাশি রিয়েল এস্টেটে অল্প কিছুদিন দুটো প্রজেক্ট কমপ্লিট করি। এরপরে আর ওটা মনে হয়েছে যে আসলে আমার জন্য পারফেক্ট না, আমি ওখানে খুব ভালো করতে পারবো না, দেন দুইটার পরে আর আগেইনি। এরপরে কিছুদিন গার্মেন্টসের ব্যাপারে আগ্রহ ছিল, কিন্তু ওই রিলেটেড কোনো নলেজ না থাকার কারণে কিছু লস দিয়েও আমি মালয়েশিয়াতে কিছু জিনিসপত্র পাঠি, কিছু লস হয়, আমি আর ওদিকে আগাইনি। পরে অনেকটা বিয়ের পরপরই শখের বসে একটা রেস্টুরেন্ট করা, বিয়ের কিছুদিন আগে থেকেই শুরু করা, বিয়ের পরে এস্টাবলিশ করা। বিয়ের কথা যেহেতু আসলোই, আর একটা বিষয় সাকি তোমাকে জানিয়েই রাখি যে ম্যামও কিন্তু আমাদের এই আয়োজনে এসেছিলেন। আমি শুনেছিলাম লাবণ্য ছিল খুব সম্ভবত। তো 2015 লাস্টের দিকে যখন বিয়ে করি তখন আমরা 3 ফ্রেন্ড মিলে অনেকটা শখের বসে একটা ছোট্ট রেস্টুরেন্ট করি ধানমন্ডি 27 নম্বরের ওখানে। তো কেউই আসলে ফিজিক্যালি ওখানে সময় দিতাম না, যার কারণে মাঝে মধ্যে যে সবাই আড্ডা টাড্ডা দিতাম, বন্ধু বান্ধব আসতো বা সবাই, এটাই ছিল ওখানে মূল বিষয়। তো খুব বেশি ওটাও প্রফিটেবল হয় নাই, ওটা প্রায় 1.5 বছর পরে আমরা ওটা ক্লোজ করে দিই। বাট ওই রেস্টুরেন্টটা যখন ক্লোজ করি, ইন দ্য মিন টাইম আমি ট্যুরিজম পারপাসে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া হয়, মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে বা এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তারপরে চায়না, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গাতে যখন যাই আমার কাছে মনে হচ্ছিল যে বিশেষ করে মালয়েশিয়ার চকলেট মিউজিয়ামটা দেখার পরে আমি খুব বেশি ফোকাসড হই যে এখানে কিছু একটা করা যায়। বাংলাদেশের সব কিছুই আসলে মানে করার মতো এমন মানে নেগেটিভ কোনো কিছু না, সম্ভব। আচ্ছা। এবং চকলেটটাকে শুধু চকলেট আকারে না, খাওয়ার জন্যই না, এটাকে একটা গিফট আইটেম হিসেবে এবং এটাকে একটা কর্পোরেট গিফট আইটেম বা প্রমোশনাল আইটেম হিসেবে এটাকে প্রমোট করা যায়, যেটা আমি দেখলাম যে বিশ্বের বাইরের দেশগুলোতে অনেক জায়গায় করতেছে। জি। আমাদের দেশে যেহেতু এটা নাই বা চকলেট ওই ধরে কাস্টমাইজ প্রোডাকশন নাই, যার কারণে এটা একটু টাফ। তো তখন মনে হলো যে এটা নিয়ে কাজ করা যায় এবং আমি ওই রেস্টুরেন্টটা যখন ক্লোজ করি তখন ওই রেস্টুরেন্টের লাস্ট ক্লোজ করার ঠিক আগ মুহূর্তেই কিছু চকলেট আমার রেস্টুরেন্টেই আমি প্রোডাকশন করে 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 কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতাম, তাদেরকে দিতাম ফ্রি অফ কস্ট, মানে অনেকটা ওয়েলকাম। সেটা কি আপনি কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রোডাকশনে চলে গেলেন? ওটা এরকম প্রশিক্ষণ বিষয়টা? ছিল না। আচ্ছা। আমরা চকলেট নিয়ে শুনতে চাই এবং সামনে চকলেট দেখতেও পাচ্ছি বক্স মনে হয় এবং জারে।
তাই বেশ না? কিছু চকলেট জি, আসলে যেহেতু এই মুহূর্তে চকলেটের পিছনেই বেশি সময় দিচ্ছি ওয়ার্কিং লাইফে, তো এই জন্য চকলেট নিয়ে কথা বলতে হচ্ছে। এটা আমাদের রেগুলার কিছু চকলেট বার, বিভিন্ন আচ্ছা। ফ্লেভারের। থ্যাংক ইউ এটা আমাদের আপনারা হোল টিমের দেখতে জন্য পারেন। আপনি এনেছেন। আপনি বলছিলেন অফ এয়ারে, মাসুক তুমি চকলেটগুলো দেখতে পারো, এখানে একটা মরিচের চকলেট আছে। তাই? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমরা এটা দিয়ে একটু শুরু করতে চাই। আমরা তো সব ফ্লেভারের কথাই শুনি, বাদাম, কমলা, মিল্ক, হ্যাঁ এখানে আরো অনেক খুবই- কিছু, কিন্তু মরিচটা আমরা সাধারণত শুনি না। হ্যাঁ, এটা একটু জানতে চাই। খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা বাংলাদেশের মার্কেটে ইম্পোর্টেড যে ধরনের চকলেট আমরা দেখি, এটা আসলে এর বাইরেও মানে থাউজেন্ডস অফ কোয়ালিটির চকলেট, টেস্টেড চকলেট ভ্যারিয়েশন আছে। কিন্তু বাংলাদেশের ইম্পোর্টাররা সেই চকলেটগুলো ইম্পোর্ট করেন যেটা মার্কেটে সবচেয়ে বেশি চলে। বাট আমরা যখন প্রোডাকশন করি তখন আমরা খুব অল্প অল্প ব্যাচেও প্রোডাকশন করতে পারি ডিফারেন্ট ফ্লেভারে। সো যেমন এখন আমরা স্পাইসি একটা চকলেট, এখানে সুইট চিলি ফ্লেক্সের সাথে ডার্ক চকলেটকে আমরা মিক্সড করে করছি। আবার এর বাইরে বিভিন্ন স্পাইস দিয়ে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে এগুলো চকলেটও আছে, আমরা সেটাও করব খুব দ্রুত। আর এর বাইরে বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল র মেটেরিয়াল, এই ধরনের ইনগ্রেডিয়েন্টস, এইটার একটা কম্বিনেশন আমরা চকলেটে করতে চাচ্ছি, লাইক ম্যাঙ্গো বা জ্যাকফ্রুট, এই টাইপের ফ্রুটি বিভিন্ন জিনিসগুলো, যেটা আসলে চকলেটের সাথে খুবই চমৎকার আইডিয়া, এবং এটা বাইরের দেশে এটা প্রচুর আছে। তো আমাদের দেশে যেহেতু চকলেট প্রোডাকশন করলে এই জিনিসগুলো নিয়ে কাজ করা সম্ভব, আমরা ওই এক্সেপশনাল কিছু ফ্লেভার, কিছু টেস্ট, এই জিনিসগুলো করতে চাই। আসলে কি জেনুইনলি করা সম্ভব? এই যে জি, আমরা অবশ্যই possible। ফ্রুটি চকলেটের কথা বলছেন, 100% বাইরের possible। দেশে তো আমরা দেখি মানে ভ্যারাইটি, লটস অফ Huge, ভ্যারাইটি যেটাকে huge। বলে, বিভিন্ন রকম চকলেট, সেটা কি যেমন- আসলে আমাদের দেশে সম্ভব কিনা? হ্যাঁ, এরকম আমাদের দেশে production এ আসা? অসম্ভব কিছুই না। চকলেটটা তো বেসিক্যালি বেসড অন রেসিপি। জি। আপনি যদি যে কোনো জিনিস দিয়েই চকলেট তৈরি করেন না কেন, রেসিপি যদি পারফেক্ট হয় এবং সেটা যদি কমার্শিয়ালি মার্কেটে আপনি পাঠান, তাহলে কিছু টেকনিক্যাল বিষয়কে আপনার মাথায় রাখতে হবে। বিশেষ করে এটা শেলফ লাইফ, জি। কোয়ালিটি, বা এটা এয়ার টাইটে অবস্থায় বা মানে বায়ু নিরোধক অবস্থায় আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই যদি মেনটেন করা যায় তাহলে এটাও অনেক অনেক ডিফারেন্ট করা সম্ভব। ওই যে যেটা বলতেছিলাম যে যারা ইম্পোর্ট করে চকলেট, এরা ডিফারেন্ট কোনো কিছু করতে চায় না, কারণ যেমন স্পাইস চকলেট হয়তো বা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। সো এই রিস্কটা তারা নিতে চায় না, যেহেতু এটা একটা শেলফ লাইফ কম, শর্ট টাইমের মধ্যে এটা এক্সপায়ার্ড হয়ে যায়। সো আমরা যেটা করি যে অল্প অল্প ব্যাচে করি, যার যেমন ডিমান্ড। আমাদের অনেকে মিন্ট চকলেট চায়, অনেকে স্পাইস চায়, অনেকে বিভিন্ন স্পাইস যেমন কার্ডামম, সিনামন, এই টাইপ দিয়েও আমরা করি, স্পাইসি এটাও করি। তো এটা আস্তে আস্তে আমরা ডিফারেন্ট বিভিন্ন ভ্যারিয়েশনটা করে মোটামুটি মার্কেটে। তার মানে কি কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা নতুন নতুন 100% চকলেট কাস্টমাইজ করে আপনারা করবার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে কি আসলে সবসময় সাকসেস হচ্ছেন? বিষয়টা কি এরকম? মানে কেন জানতে চাচ্ছি, অনেক সময় আমরা দেখি বেকিং আইটেমেও অনেকে হয়তো বললেন যে না ঠিক আছে, আপনারা তো অরেঞ্জ দিয়েও মনে হয় চকলেট করেন, অরেঞ্জ চকলেট বা কেক তোমরা করো কি না, বা এরকম বিভিন্ন রকম ফ্রুটি মিনিমাম কিছু কোয়ান্টিটির একটা ইস্যু থাকে। আসলে খুবই অল্প পরিমাণে চকলেট প্রোডাকশন করাও সম্ভব না। তো মিনিমাম কোয়ান্টিটি না হলে আমরা ওই ধরনের কাস্টমাইজেশনে যাই না। বাট আমরা আমাদের রেগুলার কিছু প্রোডাক্ট তৈরি করি, যেটা আমাদের ই কমার্স সাইটে অনলাইনে সেল করি। ওই জায়গাগুলোতে আমরা প্রতিনিয়তই নতুন নতুন টেস্টের ফ্লেভারের চকলেটগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। যেমন আমরা কফি দিয়ে করি, হ্যাজেলনাট দিয়ে করি, হ্যাঁ, তারপরে এর বাইরে অরেঞ্জ আছে, এখন স্পাইসি আছে, সামনে স্ট্রবেরি এবং আরো কিছু স্পাইস, এই টাইপের আস্তে আস্তে এটা করব। বিভিন্ন কর্পোরেট অর্ডার এবং দেশের বাইরেও আসলে আপনাদের চকলেট যাবে না, বা দেশের যাচ্ছে। বাইরে এখন পর্যন্ত আমরা যাচ্ছে না, বাট প্ল্যানে আছে, খুব পরিকল্পনায় আছে। তো আপনারা তো একটু বৃহৎ পরিসরেই করছেন, একদমই ক্ষুদ্র উদ্যোক্তা যারা চকলেট নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে, তাদের জন্য আসলে কিভাবে আগানো উচিত এবং একই সাথে কি পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে একদম ক্ষুদ্র জায়গা থেকে শুরু করতে চাইলে করতে পারে? খুবই সুন্দর একটা ইস্যু এটা, মানে বাংলাদেশের জন্য এটা খুবই পারফেক্ট এবং খুবই প্রসপেক্টফুল একটা ইস্যু। আসলে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ চকলেটের অনেক বড় একটা মার্কেট আছে, যদিও বিভিন্ন সেগমেন্ট ফিনান্সিয়াল ইস্যুর কারণে। তো যারা ইম্পোর্টেড চকলেট পছন্দ করে অথবা খুব ভালো কোয়ালিটির চকলেট পছন্দ করে, এই চকলেটটা একজন ক্ষুদ্র উদ্যোক্তা চাইলে
খুব অল্প ইনভেস্টের মধ্যেও সে এটা প্রোডাকশন করে সেল করতে পারে উইদিন মানে হিজ ওন কমিউনিটি। আচ্ছা। হ্যাঁ, বাইরে যাওয়ার দরকার নেই, নিজস্ব কমিউনিটিতে যদি আপনি আপনার চারপাশের লোকজনের মধ্যেই সেল করেন 2, 4, 5, 10 লাখ টাকা মান্থলি ইনকাম করা কোনো বিষয় না, এবং সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ ইনভেস্টমেন্টেই এটা সম্ভব। কারণ এটা আমি বড় করে কমার্শিয়ালি তো করতেছি না, এবং আমাদের এই প্রোডাক্ট যদি এই ধরনের কেউ করে তার তো প্রোডাক্ট আসলে বাইরে ডিসপ্লে করার সেলও করার প্রয়োজন নাই। সো গভর্নমেন্টের অনেক রুলস রেগুলেশনের থেকে বাইরে থেকেও সে নিজের মতো করে সুন্দরভাবে মিনিমাম কিছু হেলথ হাইজিন ইস্যু মেনটেন করে উইদিন দ্য কমিউনিটি সে যদি বিজনেস করে, এটা একটা ভালো প্রসপেক্ট আছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশে মালয়েশিয়াতে সবাই করতেছে। হ্যাঁ, যে ঘরেই প্রোডাকশন করে ঘরের সামনেই একটা আউটলেটে সে সেল করতেছে। সো এইভাবে আমাদের দেশেও আসলে স্কোপ আছে। এক্ষেত্রে গভর্নমেন্টের অথরিটি বডি যারা আছে বিএসটিআই বা এরাও কিছুটা উদ্যোগ নিতে পারে বা তাদের সহযোগিতা যদি পাওয়া যায়। তো আমাদের দেশেও ধরেন 5-7 লাখ টাকার মধ্যে ঘরোয়াভাবে বা ছোট আকারে একটা ছোট্ট জায়গাতে চকলেট হেলথ হাইজিন মেনটেন করে সে প্রোডাকশন করে ছোট আকারে নিজের কোনো ডিসপ্লেতে সে সেল করে একটা ভালো করতে পারবে। আর বড় মার্কেটে কমার্শিয়ালি গেলে তখন আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা হ্যাঁ কমার্শিয়াল লেভেলে করতে হয়, সেটা ডিফারেন্ট। বাট ছোট একজন উদ্যোক্তা 5-7 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 2-4 লাখ টাকা ইনকাম করা, এটা কোনো আসলে বিষয় এখানে তো শুধু ইনভেস্ট বিষয়টা তো এমন নয়, মানে ইনভেস্ট করলেই যে আসলে একটা প্রোডাকশনে যেতে পারবেন তার জন্য তো কিছু প্রশিক্ষণ, কিছু জানবার বিষয়ও তো আছে নিশ্চয়ই। আমরা যতটুকু জেনেছি যে আপনি বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, এরকম আসলে বিস্তরভাবে না জেনে কি ফুড আইটেম নিয়ে কাজ করাটা সম্ভব? আপনি না, কি এটা বলবেন? কখনোই আসলে সম্ভব না। বাট যখন আপনি কমার্শিয়ালি একটা প্রজেক্ট তৈরি করবেন তখন তো আপনাকে ইন্টারন্যাশনালি সবচেয়ে ভালো ভালো জায়গা থেকে আপনার ভালো ট্রেনিং বা লার্নিংটা দরকার। আর যখন আপনি ছোট আকারে করবেন তখন আমাদের একটা প্ল্যান আছে, আমরা সামনে একটা ছোট ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এই যে রেসিপি হেলথ হাইজিন ইস্যু মিনিমাম বানানোর জন্য যে রিকোয়ারমেন্টস এবং সুন্দরভাবে এটাকে তৈরি করার জন্য যা যা প্রয়োজন টোটাল একটা প্যাকেজের আওতায় এনে আমরা একটা উদ্যোক্তাকে খুব অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদেরকে আমরা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে রিসোর্স ম্যাটেরিয়ালস যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস সব কিছু দিয়ে যাতে তাকে আমরা হেল্প করতে পারি এবং সে যাতে নিজের মতন করে একটু শুরু করতে পারে। এটা আসলে একটা প্ল্যান আছে আমাদের এবং এটা আমরা খুব শর্টলি করব। এই জায়গাটাতে আসলে আমাদের দেশের তরুণ যারা আছে, যারা দেখবেন যে ইদানিং বিশেষ করে বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্ন নির্দিষ্ট এলাকাতে প্রচুর পরিমাণ লাইট বেকারি, এই টাইপের কিছু বা বিভিন্ন ঘরে ঘরে হোমমেড বেকারি, এই টাইপের একটা ট্রেন্ডস কিন্তু আছে। তার মানে কি যে ইয়াং জেনারেশন নতুন কিছু করতে চায়, ডিফারেন্ট কিছু করতে চায়, বাট অনেক সময় সঠিক গাইডলাইনের জন্য তারা হয়তো পারতেছে না বা মেকিং প্রসেসটা তাদের জানা থাকলেও কমার্শিয়ালি এটাকে কিভাবে সে মানে স্টার্ট করবে বা প্লেস করবে, কিভাবে এখান থেকে মানি আর্ন করার একটা স্কোপ থাকবে, এই জিনিসটা হয়তো অনেকে জানে না। তো আমরা টোটাল একটা প্যাকেজের আওতায় এনে তাদেরকে চকলেট ছোট আকারে বিজনেস করার জন্য যা যা লাগে সবকিছু দিয়ে আমরা তাদেরকে ট্রেন্ড আপ করব এবং এখানে অনেক বড় প্রসপেক্ট আছে এবং প্রচুর পরিমাণ উদ্যোক্তা এই ট্রেনিংটা নিয়ে ছোট আকারে অল্প ইনভেস্টমেন্টে তারা শুরু করতে পারে যার যার নিজ নিজ কমিউনিটি। চমৎকার, সাধুবাদ থাকলো আপনাদের এই উদ্যোগে এবং আমরা আশা করছি যে এই উদ্যোগের মাধ্যমে আসলে আপনারা আরো অনেককে আলোকিত করবেন। জি ইনশাআল্লাহ। এবার যদি চকলেটের রেসিপির পর মেকিংয়ের পরে আমরা প্যাকেজিংয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার চকলেটগুলো দারুণ দারুণ প্যাকেজিংয়ে, এক্ষেত্রে আসলে কি বিষয় মাথায় রাখতে হয়? এটা চকলেটের বিজনেসের জন্য এটা প্যাকেজিংটা নিঃসন্দেহে এটা একটা মানে চমৎকার ইস্যু, বিকজ চকলেট ইটসেলফ এ লাক্সারি প্রোডাক্ট। সো লাক্সারি প্রোডাক্টের প্যাকেজিংটা যদি লাক্সারিয়াস না হয় বা ওই লেভেলের না হয় তাহলে অ্যাকচুয়ালি মানুষ অ্যাট্রাকশন ওইভাবে বোধ করবে না। এখন আপনি যত ভালো রেসিপি দিয়ে যত ভালো কোয়ালিটির চকলেটই করলেন, প্রেজেন্টেশনটা বা প্যাকেজিংটা যদি সুন্দর না হয়, অ্যাট্রাকটিভ না হয়, লুক্রেটিভ না হয়, তাহলে মানুষ আসলে এটা কিনে বা গিফট দিয়ে কমফোর্ট ফিল করবে না। কারণ গিফটের ক্ষেত্রে তো আমরা আসলে আউটলুকটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আমি আসলে কি দিচ্ছি এবং তারপরে কোয়ালিটি, কিন্তু সো প্যাকেজিংটা চকলেটের জন্য একটা ইম্পর্টেন্ট। তো আমাদের দেশে তো এখন প্যাকেজিং খুব অল্প টাকাতে ভালো মানের প্যাকেজিং এখন অনেক স্কোপ আছে বা বিভিন্ন জায়গাতে আছে, বাট স্পেসিফিক্যালি চকলেটের জন্য যে ধরনের ডিজাইন বা যে ধরনের প্যাকেজিং প্রয়োজন কিছু টেকনিক্যাল বিষয় আছে, এয়ারটাইট থাকা অবস্থা বা কোন ধরনের প্যাকেজিং চকলেটের জন্য ভালো, ভিতরে সেফ থাকবে, ভাঙবে না, নষ্ট হবে না, এই টাইপের বিষয়গুলো, এগুলো সামান্য কিছু বিষয় আছে যেগুলো একজন জানলে প্যাকেজিংটা সে নিজেও করতে পারে এবং এক্ষেত্রে বাইরের দেশের প্যাকেজিংগুলোকে ফলো করা যায় আর কি, আমরা যেটা করি বিভিন্ন সময় আর কি।
আমরা বাইরের প্রশিক্ষণের কথা বলছিলাম এবং আপনিও বলছিলেন যে এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা নতুন করে কেউ যদি আসতে চায় কিভাবে নিজেকে শেপ আপ করবে সেরকম একটা আসলে প্রস্তুতিতে আপনারা যাচ্ছেন। আমি একটু জানতে চাই যে বাইরে থেকে যেহেতু আপনি প্রশিক্ষণ নিয়েছেন আপনার নিশ্চয়ই একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে। একই সঙ্গে আমরা যেটা দর্শকদেরও জানাচ্ছিলাম যে আপনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেখানকার চকলেট জাদুঘর পরিদর্শন করেছেন এবং সেটা নিয়েও আপনি একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন। পুরোটা বিষয় নিয়েই যদি একটু জানি এবং একই সঙ্গে সেই অভিজ্ঞতার কথাগুলো যদি একটু শুনতে চাই। এটা আসলে আপনারা জানেন বা সবাই আমরা কম বেশি জানি যে চকলেট প্রোডাক্টটা ইউরোপের যে ওভারঅল অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট ওয়েদার এটাতে খুব ভালো একটা পজিটিভলি ওখানে চলে মার্কেট। তো এটা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি মানে অথেন্টিক যে চকলেটটা রিয়েল চকলেট। তো বাইরের দেশে চকলেটটা আসলে যেভাবে তারা এটাকে মানে অ্যাজ এ ফুড প্রোডাক্ট বা অ্যাজ এ ফুড অ্যান্ড ফার্মা প্রোডাক্ট হিসেবে কাস্টমার বা ক্লায়েন্ট যারা এটা নেয় তো তারা চকলেটের ক্ষেত্রে খুবই চুজি এবং খুবই ইম্পর্টেন্ট যে কী ইনগ্রিডিয়েন্টস কীভাবে কী করা হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং চকলেট ইটসেলফ যে একটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট প্রসেসে আছে। আজ থেকে 10 বছর আগে যে চকলেট ছিল এখন সেটা নাই, আরও নতুন নতুন ডেভেলপ হয়েছে। যদিও আমরা অনেক পিছিয়ে আছি বাট বাইরের দেশগুলোতে এখন শুধু চকলেট আর চকলেট নাই, এটার সাথে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট ইউজ করে খাওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন অনেক চকলেট আমাদের দেশে তো আসলে সুইটনেসটা বা সুইট পার্টটা সুগারটা বেশি অ্যাড থাকে, বাট সুগার ফ্রি চকলেটও আছে, ডায়াবেটিক চকলেটও আছে বাইরের দেশে এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের বিভিন্ন জন্য ধরনের আলাদা গামিজও আছে যেগুলো হয়তো এই টাইপের সাপ্লিমেন্ট টাইপ আপনি যেটা যখন আপনি ওই ধরনের কোয়ালিটি এবং ইন্ডাস্ট্রিয়াল সেটআপের চিন্তা করবেন তখন আপনাকে আসলে উন্নত মানের বা বাইরের দেশের ট্রেনিংটা খুব এসেনশিয়াল, এটা খুব প্রয়োজন। যেটা আমি আসলে শুধু মালয়েশিয়াতে না, মালয়েশিয়াতে প্রথম সেখান থেকে কিছু ট্রেনিং করি, পরবর্তীতে আমি ইন্দোনেশিয়াতে চায়নাতে বিভিন্ন জায়গাতেও আমি কিছু মানে ট্রেনিং নেই এবং আমাদের আলাদা শেফও আছে যিনি দেশের বাইরে দীর্ঘদিন অভিজ্ঞতা তার আছে চকলেট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চকলেট মেকিং প্রসেসটা খুব সেন্সিটিভ। চকলেট এতটাই সেন্সিটিভ যে প্রোডাকশনে আপনি যদি ইভেন মানুষের শরীরের যে একটা স্মেল এটাও চকলেট গ্র্যাব করে ফেলবে। বিভিন্ন জিনিস মেনটেন করে করতে হয়। তো আমাদের এখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসলে ইন্টারন্যাশনাল না হইলেও দেশীয় যে বিভিন্ন ইনস্টিটিউট আছে বা আমরা যেটা করব প্ল্যান আছে এটা করেও বা সরকারি বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো আছে সেখান থেকেও বেসিক কিছু কোর্স করে নিয়ে সে নিজের মতন করে এটা করতে পারে। আর যখন আসলে কমার্শিয়ালি বিক্রি করার প্রয়োজন হয় না তখন আপনি ধরেন কমিউনিটির মধ্যে যখন ছোট বিজনেস হবে তখন আসলে টেস্ট কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। এর বাইরে আসলে অনেক বেশি সার্টিফিকেশন বা তার জন্য আসলে কি এটার প্রয়োজন হয় না, যেটা আসলে এখন হোমমেড বা বিভিন্ন টাইপের বিজনেস অনলাইন বেস বিজনেস অনেকে করতেছে তাদের ওই প্রয়োজন নেই। আর যেটা বলতেছিলেন যে চকলেট মিউজিয়ামের আসলে কনসেপ্টটা খুবই কোরিলেটেড উইথ চকলেট ট্যুরিজম। মানে আমাদের দেশে এমন কোনো ফ্যামিলি পাবেন না যে ফ্যামিলিতে চকলেট খায় না, কিন্তু আপনি খুব অল্প মানুষই জানে অ্যাকচুয়ালি চকলেট কোত্থেকে প্রোডাকশন হয়, কিভাবে হয়, প্রসেসটা কি। তো যার কারণেই আমরা অনেক সময় চকলেট সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে চকলেট চয়েস করা অথবা চকলেট কোনটা ভালো কোনটা খারাপ, বা যেমন আমাদের একটা কমন ফেনোমেনা কি বাচ্চারা চকলেট খায় আর বড়রা নিষেধ করে, চকলেট খেলে দাঁতে পোকা হবে, মানে লিভার ড্যামেজ হবে, এখানে কালার আর্টিফিশিয়াল ফ্লেভার ইত্যাদি ইত্যাদি নেগেটিভ। বাট আপনি বাইরের দেশে যদি খেয়াল করেন যে সেখানে চকলেট অ্যাজ এ ফার্মা প্রোডাক্ট হিসেবে খাওয়ানো হচ্ছে, তোমার এই প্রবলেম ঠিক আছে তুমি রেগুলার চকলেট খাও, তোমার এটা সমস্যা চকলেট খাও। যেমন আমাদের খেজুরের চকলেট যেটা এটা খুবই হেলদি একটা প্রোডাক্ট, একটা বাচ্চা খেজুরও খায় না বা ফ্রুটস ড্রাই ফ্রুটস খায় না বাট সে চকলেট খায়। সো এখানে আমরা চকলেটের সাথে এটা এমনভাবে করছি যে প্রত্যেকটা প্রোডাক্টের সে আলাদা আলাদা বেনিফিট সে পাচ্ছে। সো এই টাইপের বিভিন্ন জিনিস যখন আপনি চিন্তা করবেন তো ছোট আকারে যখন করবেন তখন এটার বিষয়টা ভিন্ন, আপনি সব ধরনের ভাবেই করতে পারেন। কিন্তু মিউজিয়ামে যেটা আসলে বাইরের দেশে যে মিউজিয়ামগুলো বা চকলেট ট্যুরিজমটা এখানে বাচ্চাদেরকে শেখানো হয় বা অ্যাডাল্ট যারা আছে তাদেরকেও শেখানো হয় যে কিভাবে চকলেটটা প্রোডাকশন হয়, এটা অরিজিন কোত্থেকে, এটা কোন মানে কোকা ট্রি থেকে আসে, কিভাবে এটার বিন টু বার টোটাল প্রসেস, কোন বিন থেকে কিভাবে প্রসেসিং হয়, একদম হিস্ট্রিটা জানা, একদম টোটালি ব্যাকগ্রাউন্ড। এবং চকলেটের অনেক মজার হিস্ট্রি আছে প্রায় 3000 বছর আগে থেকে, এই বিষয়গুলো শেখানো। মানে ওভারঅল বলা যায় যে
কাস্টমারকে চকলেট সম্পর্কে এডুকেট করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই, দেন আপনি নিশ্চয়ই। তাকে ভালো চকলেট অফার করলে সে চুজ করতে পারবে যে দিস ইজ গুড ফর মি অর নট। তো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বাইরের যে চকলেট মিউজিয়াম বেশ কিছু দেখছি, এবং আমার যে প্ল্যানটা আছে বাংলাদেশে একটা চকলেট ভিলেজ তৈরি করার, এটা একটা ট্যুরিজম Zone হতে ট্যুরিজম পারে। মানে সেক্টরে একটা নতুন একটা জিনিস আমাদের বাংলাদেশের জন্য। এখানে বেসিক্যালি আমরা ওখানে আমাদের চকলেট প্রোডাকশনটা হবে ফ্যাক্টরি, এবং সেখানে আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল বিভিন্ন টাইপের ভালো কোয়ালিটির চকলেটগুলো ওখানে ডিসপ্লে করে সেল করা। পাশাপাশি যারা ওখানে যাবে ডে লং অ্যাক্টিভিটিস থাকবে, তারা চকলেট লার্নিং শিখবে, চকলেট নিয়ে কাজ করবে, চকলেট টেস্ট করবে, চকলেটের যে একটা মিনিয়েচার একটা মিউজিয়াম যে কিভাবে হয় তারা সেটা দেখবে। অর্থাৎ একটা ডে ট্যুরে একটা বাচ্চা বা একটা মানুষ যাতে বুঝতে পারে চকলেট সম্পর্কে ডিটেইলসটা সে জানতে এখানে পারে। এত চকলেট আমার মনে হয় একটু খেয়ে ফিডব্যাক না দিলেই নয় আমাদের দর্শকদের। আপনি এত চকলেট নিয়ে আসছেন, মাসুক তুমি একটা নাও, নিশ্চয়ই। আমি নিশ্চয়ই নিচ্ছি। এটা কি চকলেট আমরা নিলাম? এটা আপনি যদি চকলেট এটা নিয়ে ক্লাস্টার একটু বলেন বলে, আমরা শেষ করব। জি, মিল্ক চকলেটের সাথে পিনাট। আচ্ছা আচ্ছা। পিনাটটা আমাদের দেশীয় পিনাটটা সবচেয়ে টেস্টি, ইন্ডিয়ান বা চায়নার থেকেও। তো এই একেবারে পিনাটের আমাদের সাথে- দেশি পিনাট যেটা, জি, right? এটা দেশি পিনাটের সাথে মিল্ক চকলেট অ্যাড করে এই চকলেটটা বানানো হয়। এটা খুবই ক্রাঞ্চি এবং খুবই চমৎকার এবং ভীষণ টেস্টিও। এবং প্যাকেট শেষ না হওয়া পর্যন্ত কেউ খেতেই পারে, খেতেই থাকবে। হ্যাঁ, একটা ভালো স্ন্যাক্স হিসেবে এটা খুবই হেলদি এবং এটা স্যার ভালো একটা বিষয় একটু মনে হয় আমরা মিস করে গেছি, যেটা আসলে দর্শকের মনে হয় প্রশ্নটা থাকবে। এই যে চকলেট করছেন, এটা সংরক্ষণের প্রক্রিয়াটা কি বা কি maintain এটা করতে খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যখন কেউ কমার্শিয়ালি চিন্তা করবে তখন চকলেট প্রোডাকশন থেকে স্টোরটা যতদিন আপনি স্টোর করেন এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে করতে হয়। টেম্পারেচারটা হলো চকলেটের জন্য মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং টেম্পারেচার যদি আপ ডাউন করে চকলেট থেকে ফ্যাটটা ব্লুম হয়ে চকলেটটাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল প্রবলেমগুলো তৈরি হয়। কাইন্ড অফ যেমন দইটা এমন একটা জিনিস, এটা টোটালি একটা গুড ব্যাকটেরিয়া। তো কিন্তু প্রসেসিং এ যদি একটু আপ ডাউন হয় তাহলে এটা নষ্ট হয়ে যায়। True. ওটা আপনার জন্য যখন পারফেক্টলি প্রোডাকশন হবে তখন আপনার শরীরের জন্য গুড, বাট যদি ওটাতে প্রবলেম হয় প্রোডাকশনে তাহলে ওটাই আপনার শরীরের জন্য নেগেটিভ। চকলেট জাস্ট লাইক দিস। এই জন্য অনেক সময় যে আপনি দেখবেন যে ইম্পোর্টেড অনেক চকলেটের মধ্যেও পোকা হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়। এটা কেন হয়? আসলে ওই টেম্পারেচার মেনটেন এবং ইনগ্রেডিয়েন্টস ভিতরে যদি কোনো একটা ওয়াটার সাবস্টেন্স থাকে তাহলে এই চকলেটগুলো লাইফ টাইমটা কমে যায়, এবং এই টেম্পারেচার মেনটেন না করলে এটা আসলে ভালো থাকবে না, এটা বরঞ্চ আরো রিস্কি হয়ে যায় ফর হেলথ। সো কমার্শিয়ালি যারা করে তাদের জন্য গভর্নমেন্টের এই স্ট্রিক্ট কিছু রুলস আছে, যেহেতু একটা বাচ্চাদের একটা সেন্সিটিভ প্রোডাক্ট, সো এই জায়গাতে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, এটা মেনটেন করেই করতে হয়। তার মানে আসলে সব খাবারই তাই, একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেটার মাধ্যমে আসলে সেটা সংরক্ষণ করতে হবে। আর চকলেটের বিষয়টা তো আসলে বরাবরই আমরা জানি, যেটি আপনি বলছিলেন যে গার্জিয়ান আমরা যেটা বলে থাকি যে না চকলেট আনহেলদি, খাওয়া যাবে না, তো আসলে চকলেট হেলদি। তবে course. সেটা পুরো প্রসেসটা বুঝে কোন চকলেট কার জন্য কেমন হেলদি সেটা বুঝে আসলে ইভেন আমাদের খেতে হবে। আপনাকে যদি বলি যে আমাদের আপকামিং কিছু আইটেম আছে যেটা শুধুমাত্র ফিটনেস সেন্টারগুলো জিমগুলোতে আমরা দিব, এর বাইরে কোথাও পাওয়া যাবে না। যারা হেলথ সম্পর্কে সচেতন শুধু তারাই সেই চকলেটগুলো খাবে। জি। এখন আমাদের মধ্যে নেগেটিভ জিনিস যে যারা একটু বডি বিল্ডিং করে বা যারা হেলথি কনসিয়াস তারা সুগার চকলেট খায় না ইত্যাদি নেগেটিভ, বাট আমরা এমন জিনিসই করতে চাচ্ছি যে ওটা তাদের জন্যই প্রয়োজন শুধুমাত্র। সো চকলেটের আসলে আপনি মার্কেটটা হিউজ এবং হিউজ ডাইভার্স, আপনি বিভিন্নভাবে এটাকে করতে পারেন, এটা নিশ্চয়ই, খুবই নিশ্চয়ই। হেলদি একটা এবং জিনিস। আপনার এই সুন্দর চিন্তার সুন্দর প্রতিফলন ঘটুক। অনেক ধন্যবাদ জানাই স্যার, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার একটি স্বপ্ন চকলেট জাদুঘর আমাদেরও ভীষণ ভালো লেগেছে, সেটি বাস্তবায়িত হোক। অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আবারও থ্যাংক ইউ।